নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকে প্রথম অধ্যায়ের তৃতীয় পর্ব। এর আগের দুইটা পর্বে আমরা এর আগ পর্যন্ত পড়েছি। আজকে এখান থেকে শুরু করব। 1.4 শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ রয়েছে। রাজ্য কিংডম, পর্ব ফাইলাম বা বিভাগ ডিভিশন, শ্রেণী ক্লাস, বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস, প্রজাতি স্পেসিস। উপরের ধাপ যেন বড় একটা সেট আর তার নিচের ধাপ হলো তার উপসেট। রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ ইত্যাদি। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলো উজ্জ্ব রাখা হয়। সেভাবে লিখলে মানুষের হোমো স্যাপিয়েন্সের শ্রেণীবিন্যাস হবে এরকম: রাজ্য বা কিংডম অ্যানিমেলিয়া, কারণ সুকেন্দ্রিক কোষবিশিষ্ট বহুকোষী পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে। পর্ব ফাইলাম কর্ডাটা, কারণ জীবনে কোনো এক পর্যায়ে নটোকোড থাকে। শ্রেণী বা ক্লাস ম্যামেলিয়া, কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম বা চুল আছে। বর্গ বা অর্ডার প্রাইমেট, কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। গোত্র বা ফ্যামিলি হোমিনিডে, কারণ শিম্পাঞ্জি গরিলা ওরাংওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য আছে। গণ বা জেনাস হোমো, কারণ দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। প্রজাতি বা স্পেসেস হোমো স্যাপিয়েন্স, কারণ চড়া এবং খাড়া কপাল, খুলির হাড় হোমো গণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। তো এই হচ্ছে মানুষের নামকরণ। কোনো প্রজাতিকে শ্রেণীবিন্যাসের কোন ধাপে কেন অন্তর্ভুক্ত করা হলো তার কারণগুলো জীববিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে জেনে নিতে হয়, কারণ কোনো একটা প্রজাতির শ্রেণীবিন্যাস লেখার সবচেয়ে প্রচলিত রীতি এটাই, যেখানে আলাদা আলাদা করে কারণগুলো লেখা হয় না। দ্বিপদ নামকরণ পদ্ধতি। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম আর দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসাম। এখানে সোলানাম হচ্ছে গণনাম আর টিউবারোসাম হচ্ছে প্রজাতির নাম বোঝায়। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম আর নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বা বায়োনোমিয়াল নোমেনক্লেচার পদ্ধতি বলা হয়। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার ICBN কর্তৃক এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার ICJATN কর্তৃক স্বীকৃত নিয়ম অনুসারে হতে হবে। প্রকৃতপক্ষে এই কোড পুস্তকাকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্ল্যান্টেরাম বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনিই প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী বর্গ গণ এবং প্রজাতি ধাপগুলো ব্যবহার করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্ভাবন। এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি জীবের নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তরুণ প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ হয়েছে জাকেরানা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণনাম, দ্বিতীয় অংশটি প্রজাতির নাম। যেমন লেবিউ রোহিতা, এটি রুই মাছের বৈজ্ঞানিক নাম। এখানে ল্যাবিউ হচ্ছে গণ আর রোহিতা হচ্ছে প্রজাতিক পদ। জীববিজ্ঞানের জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হয়, কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। যেমন পেঁয়াজ অ্যালিয়াম কেপা, সিংহ প্যান্থেরা লিও। অ্যালিয়ামের এ বড় হাতের, প্যান্থেরার পি বড় হাতে, বাকি সব ছোট হাতের। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। যেমন অরাইজোস্যাটিভা ধানের বৈজ্ঞানিক নাম, কাতল মাছের বৈজ্ঞানিক নাম কাতলা কাটনা। দেখব সব কিছু একটু
কাত করে লেখা, ঠিক আছে? হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে, যেমন অরাইজা সেটিভা, কাটলা কাটলা। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে, যেমন হোমো স্যাপিয়েন্স 1758, অরাইজা সেটিভা 1753। এখানে এল লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা ও পাঠে এতটুকু অনেক সময় লেখা হয় না। এখন আমরা কয়েকটি জীবের দ্বিপদ নাম দেখব। ধান, অরাইজা সেটিভা। পাট, কর্করাস ক্যাপসুলারিস। আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল, অর্ডোকার্পাস হেটেরোফিলাস। শাপলা, নিমফিয়া নছারেই। জবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। কলেরা জীবাণু, ভিব্রিও কলেরাই। ম্যালেরিয়া, প্লাসমোডিয়াম ভাইভেক্স। আরশোলা, পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা। ইলিশ মাছ, টেনুয়ালোসা ইলিশা। কুনো ব্যাং, ড্যাপ্টাফ্রাইনাস মেলানোস্টিকটাস বা বুফো মেলানোস্টিকটাস। দোয়েল, কপসিকাস সলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার। প্যান্থেরা টাইগ্রিস, মানুষ, হোমোস্যাপিয়েন্স। একটা একক কাজ রয়েছে। মনে করো তুমি তোমার এলাকায় একটি নতুন প্রজাতির ফড়িং আবিষ্কার করেছো। তুমি এটিকে কী নাম দেবে? তোমার নামকরণে যৌক্তিকতা ব্যাখ্যা করো। অনুশীলনীতে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কী? জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম লেখো। জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম লেখো। দ্বিপদ নামকরণ পদ্ধতি কী? শ্রেণীবিন্যাসের ধাপগুলো উল্লেখ করো। এরপর রয়েছে একটা রচনামূলক প্রশ্ন। জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কী? বহু নির্বাচনী প্রশ্ন আছে কয়েকটা। 1, জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? এন্টোমোলজি, ইকোলজি, এন্ডোক্রাইনোলজি নাকি মাইক্রোবায়োলজি? 2, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো জীবের উপদল সম্পর্কে জানা, জীবের এককের নামকরণ করতে পারা, বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা। নিজের কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3 নাকি 1, 2, 3? পাশের উদ্দীপকটি লক্ষ্য করে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরে আছে চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি? অ্যামিবা, ডায়াটম, প্যারামেসিয়াম নাকি ব্যাকটেরিয়া? 4 নম্বরে আছে উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে এরা চলনে সক্ষম, এরা খাদ্য তৈরিতে অক্ষম, তাদের নিউক্লিয়াস সুগঠিত। নিচের কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3 নাকি 1, 2, 3? এরপর একটা সৃজনশীল প্রশ্ন আছে। 2টা ছবি দেওয়া আছে উদ্দীপকে, চিত্র 1 এবং চিত্র 2। ক নম্বর, শ্রেণীবিন্যাসের একক কি? খ নম্বর, বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? গ নম্বর, চিত্র 2 এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে ব্যাখ্যা করো। এবং ঘ নম্বরে আছে চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত কারণসহ বিশ্লেষণ করো। তা আমরা এতক্ষণ জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের শেষ পর্ব দেখলাম। 3টা পর্বে আমরা প্রথম অধ্যায়টা শেষ করেছি। পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব।